আজকে আলোচনার বিষয় একটাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ক্ষতিটা আসলে কত? এটা কি টাকা দিয়ে মাপা ক্ষতি আর বিশ্বাস দিয়ে মাপা ক্ষতি? এ দুটোই কি এক জিনিস? আইসিসি হয়তো আর্থিক ক্ষতি সামলে নিতে পারবে, কিন্তু প্রশ্ন হলো তাদের যে ব্র্যান্ড ভ্যালুর ক্ষতি হলো সেটা ফিরবে কিভাবে? আমরা আজকের আলোচনায় যদি তিনটে বিষয়কে আলাদা করে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে কি হবে? আইসিসির আর্থিক ক্ষতি সেটা কত, আর এই ক্ষতি ঠিক কাদের কাদের হবে, আর এই ক্ষতিগ্রস্তদের তালিকাটাই বাকি, আর ব্র্যান্ড ভ্যালুর ক্ষতি যেটা টাকায় কোনোভাবেই পোষানো যাবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায় এবং সঙ্গে আমি সুব্রত আচার্য। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, গত 1 মাস ধরে টান টান উত্তেজনা আমরা দেখেছি, এটা নতুন করে বলার কোনো জায়গায় নেই। আমি তোমার কাছে একটা প্রশ্নই রাখবো, খুব সংক্ষেপে প্রশ্ন, প্রতিদিনকার মতো দীর্ঘ প্রশ্ন করব না। টাকার ক্ষতি পোষানো সম্ভব, কিন্তু আইসিসি যে ব্র্যান্ড ভ্যালু হারালো সেটা কিভাবে আবার পুনরুদ্ধার করবে? দেখো, ব্র্যান্ড ভ্যালু আর টাকা দুটোই সমান। বাজারে ইলিশ মাছ কিনেছো, তেলাপিয়া মাছ কিনেছো, কোনটার দাম বেশি? যেটার দাম বেশি সেটাই ব্র্যান্ড। আজকে 6,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে কেন? ভ্যালুজ নেই বলে তো। বাঘ মাসিতে পরিণত হয়েছে, অর্থাৎ বোঝাতে পারলাম, বাঘ বিড়ালে পরিণত হয়েছে এবং আরো হবে। এটা তো হওয়ারই ছিল। এবার স্পন্সরশিপ যারা করে, বিজ্ঞাপন দাতারা, তারা সরে দাঁড়াবে। ভারত পাকিস্তানের খেলার যা কমার্শিয়াল রেট, সেই খেলাটা হলে সে কমার্শিয়াল রেট পাবে, তাহলে আবার ব্র্যান্ড কিসের? এবার সবাই সরে দাঁড়াবে। টিকিটের দাম, অত যে টাকা ধরো টিকিটের দাম ধার্য করা হচ্ছে, সেই টিকিট দিয়ে লোক টিকিট কিনবে, তাহলে আর ব্র্যান্ড থাকলো কোথায়? আমি আরেকটু তোমার কাছে এ বিষয়ে আরেকটু পরিষ্কার করছি। দেখো, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যদি না হয় তাহলে এই মিডিয়া ইন্ডাস্ট্রির হিসেব বলছে যে শুধুমাত্র একটি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মোট রেভিনিউ ভ্যালু $250 মিলিয়ন, অর্থাৎ আমাদের রুপিতে সেটি প্রায় 2,200 কোটি টাকা। এটা কিভাবে এর মধ্যে ধরা হচ্ছে? কি কি ইনক্লুড রয়েছে এর মধ্যে? ইনক্লুড রয়েছে ব্রডকাস্ট রাইট ভ্যালু, বিজ্ঞাপন, স্পন্সরশিপ, মার্কেটিং ইম্প্যাক্ট। আর এই ম্যাচ না হলে এর পুরো ভ্যালু চেইন বড়সড় ধাক্কা লাগবে। শুধু তাই নয়, আমি আইসিসিকে যদি ব্র্যান্ড বলা হয়, আইসিসি তো এখানে পুরো অকৃতকার্য। যে ছাত্র মাধ্যমিকে প্রথম হয় সেটা ব্র্যান্ড। সেই ছাত্র যদি আবার হায়ার সেকেন্ডারি দিকে ফেল করে, তখন আর ব্র্যান্ড থাকবে? আইসিসি যদি ভারত পাকিস্তান খেলাকে সংযুক্ত করতে না পারে, তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে? এত বড় একটা বিষয়কে একটা ভুল সিদ্ধান্তের জন্য অর্থনৈতিক ক্ষতি, ব্যবসায়িক সাফল্য থাকছে না, ক্রিকেট বিশ্বে ক্রিকেটাররা অপমানিত হচ্ছে, বিভিন্ন দেশ বিভিন্ন রকম মন্তব্য করছে। এবার আইসিসির পরিচালন সমিতি নিয়ে প্রশ্ন উঠবে। তুমি জানো, শশী থারুর দ্রুত সমাধান চেয়েছে, বলছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। কংগ্রেসের অত্যন্ত প্রাজ্ঞ বর্ষিয়ান সাংসদ, সম্ভবত তিনি 3 দেশকেই এই আলোচনার টেবিলে বসার জন্য অনুরোধ করেছেন। ভারত, এটা আমরা আগেই বলেছিলাম, এটা আমরাই বলেছিলাম যে দ্রুত যদি আলোচনায় না বসে, তাহলে পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে যাচ্ছে এবং এটা আইসিসির পুরোপুরি ব্যর্থতা। আমি একজন ক্রিকেট লাভার হিসেবে বলবো, একজন সাংবাদিক হিসেবে বলবো, একজন ক্রিকেটের দর্শক হিসেবে বলবো। আর 4 দিন পরে খেলা শুরু হওয়ার কথা। আমরা আরো একটু কঠোর আলোচনা সমালোচনায় ঢুকবো। পরমাশিস, আমি তার আগে শুধু আমাদের দর্শকদের একদমই পয়েন্ট টু পয়েন্ট কোন কোন খাতে এবং ভারতীয় কোন কোন কোম্পানি এই ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতিগ্রস্ত হবে এবং আইসিসির এই তুগলুকি সিদ্ধান্তের জেরে আমাদের এই ক্রিকেটীয় অর্থনীতিতে বা এই ক্রিকেটের সঙ্গে যারা জড়িত তাদের যে সেক্টর, এই ক্রিকেট সেক্টর থেকে যে আয় হতো, তারা সরাসরি কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন আমি তোমাকে একটু পরিসংখ্যান দিয়ে জানাচ্ছি। দেখো, সবচেয়ে বড় ক্ষতি হবে ব্রডকাস্টের। বেসিক্যালি ক্রিকেট খেলা তো ব্রডকাস্টের মাধ্যমেই দর্শকদের কাছে পৌঁছয়, কারণ যে ভেন্যুতে খেলা হবে সেই ভেন্যুতে কত সংখ্যক লোক আর বসে ক্রিকেট দেখেন, যে তার থেকে অনেক গুণ বেশি ক্রিকেট দেখেন হচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে, টেলিভিশনে, বিভিন্ন ব্রডকাস্ট মাধ্যমে। এখন দেখো, এই সবগুলো
এই ব্রডকাস্ট মাধ্যম থেকে প্রত্যাশিত যে বিজ্ঞাপন বাবদ আয় হওয়ার কথা সেটি প্রায় ভারতীয় মুদ্রায় 2000 কোটি টাকা। শুধুমাত্র ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাচটাকে বাদ দেয়া হয় এখানে, যদি আমরা ধরে নিলাম তর্কের খাতিরে এবং যা এই মুহূর্তে ক্যালকুলেশন, পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করবে এমনটাই মনে করা হচ্ছে, এবং সেক্ষেত্রে 15 থেকে 20% বিজ্ঞাপনের আয় নেমে যাবে। এবং শুধুমাত্র একটি ম্যাচ থেকে তাহলে হারাচ্ছে কত? একটি ম্যাচ থেকে আইসিসি হারাচ্ছে প্রায় 400 কোটি টাকার মতো। এটা কারণ হিসেবে কি বলা হচ্ছে? এর কারণ হচ্ছে যে এই এক ম্যাচেই সবচেয়ে বেশি বিজ্ঞাপন বুকিং হয়, বিশেষ করে এফএমসিজি, ফোন কোম্পানি, গাড়ি, ফিনান্স, এসব বড় ব্র্যান্ড এই ম্যাচেই সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করে। দেখো, বিষয়টা হচ্ছে যে এই যে আইসিসি এই যে খেলাটাকে নিয়ে যে পরিচালনাগত দিক থেকে যে ত্রুটি বিচ্যুতির মধ্যে পড়েছে, যে বিতর্কের দানা বেঁধেছে, শশী থারুর যে বলেছেন এর আশু সমাধান হওয়া প্রয়োজন, তাহলে পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে গেছে বা চলে যাচ্ছে। তুমি শুনে রাখো, আগামীতে এই আইসিসি পরিচালন সমিতিতে যারাই আসুন না কেন বা এরাই থাকবেন কিনা, ক্রিকেটের সংক্রান্ত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে অর্থনীতি, যে ব্যবসা বাণিজ্য, সেটা কিন্তু বিজ্ঞাপনদাতাদের কাছে এই আয়োজক সংস্থা আগামী দিনে সবসময় একটা সন্দেহের দৃষ্টিতে এবং প্রশ্নের মুখে থাকবে। আজকে যে জায়গা তৈরি হলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীতে কিন্তু আইসিসি সব সময়ের জন্য একটা প্রশ্নচিহ্নের জায়গা কিন্তু তৈরি করে দিয়ে যাচ্ছে, যেটা আগামীর বিশ্ব ক্রিকেটের জন্য কিন্তু খুব যে ভালো দিক তা কিন্তু নয়। সেটাই তো প্রশ্ন। আর্থিক ক্ষতি আইসিসি পুষিয়ে নিতে পারবে এক বা একাধিক ম্যাচ করে, কিন্তু তাদের যে ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত হলো, এই যে তুমি বললে বিশ্বাসযোগ্যতা, সেটা কি করে পোষাবে আইসিসি? সেটা তো দেখো, সেটা তো তাদের মানে এটাকে আবার তাদের রিফর্ম করতে হবে। সেটা রিফর্ম কিভাবে করবে, এই পরিচালন সমিতি থাকবে কিনা, আইসিসির অন্যান্য দেশ ইনভলভ রয়েছে, এই পরিচালন সমিতি আজকে যে প্রশ্নের মুখে পড়েছে, যে ক্ষতির মুখে পড়েছে, যে ব্যবসায়িক সাফল্যের মুখে পড়েছে, ক্রিকেটাররা বিভিন্ন দেশ যে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছে, ক্রিকেটারদের ক্রিকেটীয় সম্মান রাখা হচ্ছে না, ক্রিকেটীয় কালচার থাকছে না। বাংলাদেশের ক্ষেত্রে কি হলো সেটা আমরা দেখলাম। এটা ক্রিকেটীয় কালচার হতে পারে না। যে নিরাপত্তাই পাচ্ছে না, সে খেলতে আসবে কি করে? এটা বলায় সে তাকে বাদ দেওয়া হলো। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পাকিস্তান, ভারত পাকিস্তান শত্রু দেশ ধরে নিলাম, কিন্তু ক্রিকেট খেলায় তো শত্রু না। আজকে তারা পাশে দাঁড়ালো, ভারতের সঙ্গে তারা খেলবে না। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এর দায় কে নেবে? আইসিসি নেবে। যদি শুধরানোর পথ, তারা উত্তরণের পথ বা সমাধানের পথ না খোঁজে, তাহলে ব্র্যান্ড ভ্যালু কেন? আগামী দিন আইসিসি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, ক্রিকেট দুনিয়া মুখ থুবড়ে পড়তে পারে। একদমই পরমাশিস। কেন এই কথা বলছি? এর বাস্তবতা কি? বাস্তবতা আমরা দেখতেই পাচ্ছি। 7ই ফেব্রুয়ারি খেলা, 3 তারিখ পর্যন্ত কোনো ডিসিশন নেই। না, আমরা গোটা দেখো, আমরা পৃথিবীর আন্তর্জাতিক মিডিয়া এর ভ্যালুজ নিয়ে, ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। আমাদেরও আলোচনার আজকে পুরোপুরি বিষয়, এবং আমরা সেটাই তুলে আনবার চেষ্টা করব যে আর্থিক ক্ষতি আইসিসি পুষিয়ে নেবে, বা আইসিসি হয়তো পুরনো তাদের যে লভ্যাংশের স্থিতি, সেখান থেকে কোনো কারণে তারা সেটা দিয়ে মিটিয়ে ফেলতে পারবে। কিন্তু তাদের যে আন্তর্জাতিক ক্রিকেট মহলে গোটা বিশ্বে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাদের যে ভ্যালু, বিশ্বাসযোগ্যতা, সেটা যে পরিমাণ একেবারে নামতে শুরু করেছে, সেটা কিভাবে তারা আবার ওপরের দিকে নেবে, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমি তোমাকে আরেকটি তথ্য দিচ্ছি, আমরাও চেষ্টা করব তোমার আলোচনার ফাঁকে ফাঁকে আমরাও চেষ্টা করব, যেহেতু আমরা বারবারই বলছি আর্থিক ক্ষতি থেকে যে আইসিসির যে ব্র্যান্ড ভ্যালু সেটা কমেছে, আমরা পরিসংখ্যান দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব যে ব্র্যান্ড ভ্যালু এবং আর্থিক ক্ষতি কিভাবে ব্যালেন্স করবে আইসিসি। দেখো, আইসিসি কিন্তু নিজেই মানে শুধুমাত্র আইসিসির দেশগুলোকে, যারা ক্রিকেট খেলেন সেই দেশগুলোকে আইসিসি তাদের লভ্যাংশ বরাদ্দ করেন, এবং একটা বড় অংশ কিন্তু আইসিসি নিজের জন্য রাখে, কারণ আইসিসির একটা বিশাল স্টাফ আছে, সারা বছর তাদেরও স্টাফ চালাতে খরচ হয়, এবং সেখানেও বিশাল পরিমাণে আর্থিক একটা বরাদ্দ থাকে। আইসিসির তাহলে নিজের ক্ষতিটা কিভাবে হচ্ছে? দেখো, আইসিসির প্রথমে যদি আমি আইসিসির আয়ের উৎসটাকে ফাইন্ড আউট করি, তাহলে ক্ষতিটাও আমরা তুলে আনতে পারবো। যেমন আইসিসির প্রধান আয়ের উৎস হচ্ছে 3টে। একটা হচ্ছে মিডিয়া রাইটস, স্পন্সরশিপ, এবং আরেকটি হচ্ছে শেষ ইভেন্ট মার্কেটিং। এই 3টে পয়েন্ট থেকে আইসিসি তাদের মূল আয় করে থাকে।
এখন প্রশ্ন আসছে, পরমাশিস যদি ম্যাচ না হয় তাহলে মিডিয়া রাইটস চুক্তি পুনরায় আবার আলোচনায় বসতে হবে, স্পন্সর ভ্যালু সেটা কমে যাবে এবং বিজ্ঞাপনদাতারা বা যারা স্পন্সর করছেন তারা হয়তো টাকা নাও দিতে পারেন বা বলতে পারেন যে না দেখো আমরা 1 কোটি টাকাতে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, ঠিক আছে, সেখানে আমরা তোমাদেরকে 20 লাখ বা 50 লাখ টাকা দিচ্ছি যেহেতু কমিটেড। আবার একই সঙ্গে টুর্নামেন্টের সামগ্রিক বাণিজ্যিক একটা মূল্যও কমবে, কারণ ওই যে লাস্ট যে তথ্যটা সেটি হচ্ছে ইভেন্ট মার্কেটিং এর বিষয়টিও একটা বড় বিষয়, কারণ এই ইভেন্ট মার্কেটিংটা কিন্তু পুরো একটা চেইন শুরু থেকে শেষ পর্যন্ত। এর মধ্যে ইভেন্ট মার্কেটিং এর মধ্যে কিন্তু মিডিয়া স্পন্সরশিপ, মিডিয়া রাইটস স্পন্সরশিপ এবং গোটা ইভেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত বিষয় থাকে। ফলে আইসিসির কিন্তু সামগ্রিকভাবে কেন্দ্রীয় আয় সেটাও কিন্তু কমে আসবে একটি ম্যাচ না হলে। শোনো, মূল মোদ্দা কথা হচ্ছে যে জিনিসের কমার্শিয়াল ভ্যালু না থাকবে সেখানে মিডিয়া রাইটস, আমি তোমার খেলা দেখাবো না, দেখবো না, দেখাতে চাই না। যে জিনিসের জমাটি ব্যাপার না থাকে, ভারত পাকিস্তান খেলা বড় বড় সংস্থা দেখাতে চায়, ব্রডকাস্টিং সংস্থা। ভারত পাকিস্তান খেলা হচ্ছে না, ছোটখাটো ব্রডকাস্টিং সংস্থা তেল দিতে যাবে না। মূল বিষয়টা হচ্ছে কমার্শিয়াল ভ্যালু যদি না থাকে, সে কাকে মাইনে দিচ্ছে, কোন খাতে টাকা রাখছে, লভ্যাংশ তো রাখতেই হবে। আমার মনে হয় কমার্শিয়াল ভ্যালু নয়, আমি তোমার সঙ্গে একটু দ্বিমত করছি। মূল বিষয়টি হচ্ছে ফেস ভ্যালু, বিশ্বাসযোগ্যতা। কমার্শিয়াল ভ্যালু ওই না, কমার্শিয়াল ভ্যালু মানে কি? কমার্শিয়াল ভ্যালু বলতে চাইছি যে আজকে আইসিসি যদি ভারত পাকিস্তান খেলা সংগঠিত করতে পারে, ধরো ইএসপিএন চ্যানেল, কথা বলছি, তাদের চ্যানেলে ইএসপিএন বড় বড় খেলা দেখায়, তা এই জাতীয় খেলা দেখাতে গেলে কমার্শিয়াল ভ্যালুস, বিজ্ঞাপনের যে টাকা ধার্য হবে, ভারত পাকিস্তান খেলা না হলে সেই টাকা কি ধার্য হবে? ইএসপিএন খেলা দেখাতেই রাজি হবে না। মূল তো হচ্ছে অর্থ রোজগার, সে অর্থ দিয়ে ইএসপিএন খেলা করে, আমি বলছি ইএসপিএন খেলা দেখাবে কি করে, কারণ তার খেলা দেখিয়ে তো তাকে বাণিজ্য করতে হবে। অবশ্যই ভারত পাকিস্তানের টান উত্তেজনাই না থাকে, 22 গজের যুদ্ধই না, মূল ব্যাপারটা তো জমজমাটি খেলা। ইএসপিএন কে তো আর কেউ ডোনেট করবে না, কোনো বিজ্ঞাপন করবে না, রাইট? জমাটি খেলা, ভারত পাকিস্তান খেলা না হলে ইএসপিএন রাজিও হবে না। আর কথা বলছি, তুমি আমরা কেউ টেলিভিশনের সেটের সামনে বসবো, আমরা ওটিটি বসবো না তো, আমরা টাকা খরচা করে, ইন্টারনেট খরচা করে দেখবো। আমাদের মূল বিষয় হচ্ছে এই অর্থনৈতিক ধস, বিশ্বাসযোগ্যতা হারানো, সব কারণটা মস্তিষ্ক প্রসূত। কোন ইগো কাজ করছে। পরমাশিস, আমি এই খেলা নিয়ে আমি একটা কথা বলছি, তুমি আমরা রোজ চিৎকার করি বাংলাদেশের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু ভারত পাকিস্তান খেলা না হলে আমরা ভারতীয়রা কতজন মানুষ খেলা দেখবো বলো তো? বুকে হাত দিয়ে বলতে পারবে কতজন? ভারত পাকিস্তানের খেলা হলে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক, রাস্তায় লোক থাকে না। এই যে যারা এটা পরিচালনা করছে তাদের মাথায় কি আছে, কেন এত ইগো? তোমার একটা মনে আছে, আমরা গত কয়েকদিন আগে একজনের সঙ্গে কথা বলেছিলাম, ওই ভদ্রলোক বলছিলেন যে এই ভারত পাকিস্তান খেলা না হলে আমরা পাকিস্তানকে হারাবো, সেই মজাটা কি করে নেব পরমাশিস? সেই আনন্দটা কি করে নেব? কিংবা পাকিস্তানের মানুষ যদি ভারতকে হারায়, সেই আনন্দটা তারা কিভাবে উপভোগ করবে দেখবেন পাকিস্তানের সাধারণ মানুষ। যদি বলো যে আমি ভারতীয়, অবশ্যই আমি পাকিস্তানকে হারাতে চাই, সেই আবেগটাই যদি আইসিসি বুঝতে না পারে, বোঝাতে না পারে, আবার পাকিস্তানও বলবে আমি ইন্ডিয়াকে হারাতে চাই। এটাই তো খেলার মজা, এটাই তো কমার্শিয়াল ভ্যালু। সেটা যারা পরিচালনা করছেন তারা কিভাবে, কোন নীতিতে, কোন আদর্শে, কোন সিস্টেমে, কি কারণে এসব হচ্ছে? আমি একজন ক্রিকেট লাভার হিসেবে প্রশ্ন রাখতে চাইছি আইসিসির কাছে। সে ইট ছুড়লে পাটকেল খেতে হয়, এখন এই পরিস্থিতি হলো, বাংলাদেশকে তুমি বাদ দিলে। দেখো, বাংলাদেশকে বাদ দিয়েছে এখানেও কিন্তু আইসিসির ক্যালকুলেশনে গন্ডগোল ছিল। আমি যদি বলি যে এখন পাকিস্তান খেলছে না বা পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করার কথা বলেছে, এতে তোমাদের ঘুম হারাম হয়ে গেল, কিন্তু বাংলাদেশকে যখন বাদ দেয়া হলো তখন আইসিসি কর্মকর্তাদের সামনে ক্যালকুলেটর ছিল না, তারা এই ক্যালকুলেটরে হিসেব করতে পারেনি যে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, গোটা পৃথিবীর ক্রিকেট ভক্তদের যে অঙ্ক, প্রায় 20% ক্রিকেট ভক্ত বাংলাদেশের মানুষ। এই 20% মানুষ তো এমনি এবার টি-20 বিশ্বকাপ দেখবে না, আবার এর ওপর ভারতের সঙ্গে পাকিস্তান যদি না খেলে
তাহলে এই আর্থিক ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে? এই অঙ্কটাই তো পাকিস্তান ধরে নিয়েছে। দর্শক সংখ্যা, ছোট দেশ বলছো, পাল্লা ভারীর দিকে ঝুঁকেছো, তুমি দর্শক সংখ্যার দিকে ঝোঁকনি, এই জায়গাটাকেই কিন্তু কৌশলগতভাবে পাকিস্তান টিম ধরে নিয়েছে। এবং ঠিক একই কায়দায়, বাংলাদেশের মতন কায়দায় কিন্তু বলে দিয়েছে, যদি ফাইনালের মুখোমুখি হয় সরকার যা বলবে সেই সিদ্ধান্তই আমরা নেব। কতটা বুড়বাক বানিয়ে দিচ্ছে, কেন হচ্ছে এটা? নিজেদের দোষে। না, কেন আমরা খুঁজে বার করব শেষ দিকে? আমরা প্রায় শেষ পর্যায়ে যাচ্ছি। পরমাশিস, আমরা শুধু আরেকটি বিষয় নিয়ে কথা বলতেই হবে, কারণ এই যে আইসিসির নিজস্ব ক্ষতি, আইসিসি দেশগুলোর ক্ষতি, কারণ এই লভ্যাংশ তো সমস্ত দেশগুলোর মধ্যেই ডিস্ট্রিবিউশন হতো। পাকিস্তানেরও কিন্তু ক্ষতি, আমরা শুরু থেকেই বলেছি যে পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করলে পাকিস্তানের ক্ষতি হবে 3 দিক থেকে। কিভাবে হবে? সেটা হচ্ছে যে প্রথমে আইসিসির যে নিজস্ব রেভিনিউ শেয়ারিং সেটা কমবে, এবং খুব সম্ভবত ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে পাকিস্তানকে কিন্তু আর্থিকভাবে জরিমানাও করতে পারে আইসিসি, এবং সেই দিকেই হাঁটছে। কারণ গতকাল থেকে আমরা দেখেছি যে আইসিসির অতি সক্রিয়তা পাকিস্তানের দিকে, হয়তো তাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে। এবং একই ক্রাইসিস সঙ্গে ম্যানেজার পাঠিয়েছে এখনো? একটু ক্রাইসিস ম্যানেজার পাঠাক না, সবাইকে নিয়ে মিটিং করুক, কোনো ফল হবে না, ক্যাচা কলা দেখতে পাবে। পাকিস্তানের যে একটা কমার্শিয়াল ক্রেডিবিলিটি আন্তর্জাতিক বাজারে, সেটিও কিন্তু পাকিস্তানের দিক থেকে হ্রাস হওয়ার সম্ভাবনা আছে। ক্রিকেট ব্যবসাকে একটা মন্দার দিকে ঠেলে দিল আইসিসি এই জাতীয় সিদ্ধান্ত এবারের এই বিশ্বকাপের আগে। এটা কিন্তু ইতিহাস হয়ে থাকলো। আগামী দিন এই আইসিসি পরিচালনা, যদি এই সংস্থার বাস্তবতা থাকে, পরিচালন আজকের এই ঘটনা, এই সময়কারের এই ঘটনা কিন্তু ইতিহাস হয়ে থাকবে, নজির হয়ে থাকবে। ক্রিকেট ব্যবসাকে মন্দার দিকে ঠেলে দিল আজকের এই নীতি নির্ধারক, যারা নির্ণায়ক কমিটিতে আছে তারা। এটা আমি বলে রাখলাম, ভবিষ্যতে দেখবে। দেখো, আমরা শুরুতেই বলেছি যে আইসিসি তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবে, কিন্তু ব্র্যান্ড ভ্যালু আর আইসিসি ব্র্যান্ড মানে হচ্ছে 3টে বিষয়ের উপর দাঁড়িয়ে: 1 নিউট্রাল, 2 ফেয়ার এবং অ্যাপলিটিক্যাল। এই 3টেকে নিয়ে এখন একটা পারসেপশন তৈরি হচ্ছে। আইসিসি মানেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ আইসিসি মানেই বিসিসিআই এর দুবাই অফিস। তুমি জানো যে সম্প্রতি আমাদের শারদা উগ্রা, ভারতের একজন বিখ্যাত ক্রিকেট বিষয়ক লেখক, তিনি মন্তব্য করেছিলেন, এবং এই মন্তব্য কিন্তু গোটা পৃথিবীর ক্রিকেট ভক্তদের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আইসিসি কি সত্যি দুবাইয়ের বিসিসিআই এর অফিস? কি বলবে? অফিস জারি থাক, যেখানকারই থাক, আমার জানার দরকার নেই। দুবাইয়ের অফিস আর বিসিসিআই অফিস একই হোক, একই মাথা পরিচালনা করুক। আমি পরিচালন পদ্ধতি নিয়ে কথা বলছি, যে পরিচালন পদ্ধতি বিশ্ব ক্রিকেটকে কিন্তু এই মুহূর্তে একটা আশঙ্কার দিকে ঠেলে দিয়েছে। নিজেরাও ডুবছে, ক্রিকেট ব্যবসাকে ডোবাচ্ছে, ক্রিকেটারদেরকে অসম্মানিত করা হচ্ছে, এবং যে যে দেশ অংশ নিতে যাচ্ছে, আজকে বোর্ড অফ ডিরেক্টরস কে সবকটা কমিটিকে ডেকে বৈঠক করুক। এখন পাকিস্তানের পক্ষে কে যায় দেখা যাক, ক্রাইসিস ম্যানেজার পাঠাক। এত কিছু করে বাংলাদেশকে বাদ দিয়ে ভাবলো উত্তরণের পথ আমরা সফলতা পেয়ে গেলাম। শুধু সবে তো পাকিস্তানকে নিয়ে সমস্যা শুরু, আরো দেখো না কি হয়। একটা মিটবে আর একটা সমস্যা সে ঢুকবে। সবাই তখন সুযোগ নেবে, সবাই এখন সুযোগ নেবে, এবং নেওয়াটাই স্বাভাবিক। দেখো, তুমি যখন বাংলাদেশের কথা বললে, তাহলে সেই ফিরে যেতে হয় ফ্ল্যাশব্যাকে। মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ হলো, নিরাপত্তা অজুহাত এলো, কিন্তু আইসিসি সেটাকে ম্যানেজ করতেই পারলো না। আর সেই সময় থেকেই বার্তা গেল বাংলাদেশ আইসিসির কাছে অপ্রয়োজনীয়, শুধুমাত্র তাদের কাছে বড় দেশই গুরুত্বপূর্ণ। কিন্তু আজ বাস্তবতা, বাংলাদেশ বাদ, পাকিস্তান অনর, ভারত পাকিস্তান ম্যাচ অনিশ্চিত। আর এটাই প্রমাণ করলো আইসিসি তখনই নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করব প্রিয় দর্শক, আজ আইসিসি হয়তো টাকার ক্ষতি পুষিয়ে নিতে পারবে বা নেবে অন্য ম্যাচ দিয়ে, নতুন স্পন্সরশিপ এনে, নতুন ফরম্যাটে খেলা পরিচালনা করে, কিন্তু তারা কি পুষিয়ে নিতে পারবে আদৌ? হারানো বিশ্বাস, হারানো নিরপেক্ষতা, হারানো দর্শক, হারানো ব্র্যান্ড ইমেজ, আর এই ক্ষতি ব্যালেন্স শিটে। তুমি দেখো, শশী থারুর সাহেব বলেছে যে মুস্তাফিজুরকে বাদ দেওয়াটাও উচিত হয়নি চুক্তি করার পরেও। এত বড় খুব হাই এডুকেটেড একজন সাংসদ আমাদের লোকসভার, খুব ইন্টেলেকচুয়াল লোক, তারা কি বোঝে না? আমরা আগে থাকতেই প্রথম থেকেই বলেছি মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হয়েছে। আজকে ওনারা বলছেন বাদ দেওয়াটাই উচিত হয়নি চুক্তি করার পরে। একদমই যে বিশ্বাসযোগ্যতার কথা বললাম,
বিশ্বাসযোগ্যতার কথা বললাম, কোনোদিন কোনো ক্রিকেটার এরকম কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বা আমাদের বিসিসিআই এর সঙ্গে বা যে কোনো দেশেরই, সব দেশেরই তো একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছে তার নিজস্ব। আমি তো বলছি ক্রিকেটীয় কালচারে একটা অবিশ্বাসের ছায়া তৈরি করলো আইসিসি। একদমই। এই ক্ষতি যা ব্যালেন্স শিটে ধরা পড়বে না বা ধরা পড়ে না, কিন্তু এই খেলাটাকে ভেতর থেকে দুর্বল করে দিল বা দেবে। আজকের বাস্তবতা হলো আইসিসির ক্ষতি শুধু আর্থিক নয়, আইসিসির এই ক্ষতি অস্বস্তিগত। আর এই পুরো পরিস্থিতির দায় এককভাবে পাকিস্তানের নয়, এককভাবে বাংলাদেশেরও নয়, আর দর্শকদের তো নয়। এই দায় নিতে হবে শুধুমাত্র এককভাবেই আইসিসির। কারণ খেলায় নোংরা রাজনীতি ঢুকতে দিয়েছে তারাই, সংকট সামলাতে ব্যর্থ তারাই, আর আজ তার ফল ভোগ করতে হচ্ছে গোটা ক্রিকেটকেই বা ক্রিকেট ভক্তদের। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা কোন মন্তব্যগুলোর সঙ্গে আপনি ভিন্নমত বা সহমত, সেটা মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর একই সঙ্গে আজকে এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।